হ্যালো ভিউয়ার্স, স্টাডি অট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আগের দিন আমরা শুরু করেছিলাম কার্যক্ষমতা শক্তি, তার ফার্স্ট পার্ট। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট করব। যতটা হয়েছে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। মোটামুটি আমরা কার্যক্ষমতা শেষ করেছি, শক্তিটা আজকে করব। তারপরের দিন আমাদের কিছু এমসিকিউ হবে এই চ্যাপ্টার থেকে। আর যেগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যে টাইপের কোশ্চেন আর কি হয়েছে আর কি, নিউমেরিক্যাল কিছু, সেই ধরনের কিছু আমরা দেখব স্যাম্পল, যেগুলো পরীক্ষা আসতে পারে সেই ধরনের কোশ্চেন এখান থেকে আমরা দেখব। ঠিক আছে, তো আজকে দেখো আমরা ক্লাসটা শুরু করছি। তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে প্রথম আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফুল কোর্স যদি কেউ চায় তোমাদের ডাউট সেশন ক্লিয়ার করার জন্য, তাহলে তোমরা পেড মেম্বারশিপ জয়েন করো। সাবস্ক্রাইব যে অপশানটা দেখছো তার পাশে তোমরা জয়েন বাটন দেখতে হবে, সেখান থেকে জয়েন করে নিতে পারো। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম আজকে টপিক হচ্ছে এনার্জি, যাকে বলছে শক্তি। শক্তি কী? তো দেখো, শক্তি এমন কিছু না, কোনো আমরা যে কার্য করি তার যে সামর্থ্যটা, আমাদের যে কার্য করার যে সামর্থ্যটা, সেটাই শক্তি। শক্তি অন্য কিছু না। ঠিক আছে, আমরা যে কাজটা করছি তার যে সামর্থ্যটা, কার্য করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে আমাদের শক্তি। ঠিক আছে, তো আমাদের শক্তি কত প্রকারের, শক্তির কী কী এক্সাম্পল, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে শক্তি কত প্রকার, প্রত্যেক প্রকার আমরা ডিটেলসে আমি একটু আলোচনা করব। ফর্মুলা নিউমেরিক্যাল যেগুলো হয় সেগুলো আলোচনা করব একটু। ঠিক আছে, তো শক্তি শক্তি একটা স্কেলার রাশি, এটা মনে রাখবে। শক্তির একক কী হচ্ছে জুল, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, এককটা হচ্ছে জুল, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, তো নেক্সট দেখো শক্তি কত প্রকার রয়েছে। শক্তি হচ্ছে, দেখো এখানে মোটামুটি দেখো, প্রথম হচ্ছে যান্ত্রিক শক্তি, যাকে মেকানিক্যাল এনার্জি বলছে। তাপ শক্তি মানে হিট এনার্জি, আলোক শক্তি লাইট এনার্জি, শব্দ শক্তি মানে হচ্ছে সাউন্ড এনার্জি, চৌম্বক শক্তি মানে হচ্ছে ম্যাগনেটিক এনার্জি, তড়িৎ শক্তি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি রয়েছে কেমিক্যাল এনার্জি, আর একটা পারমাণবিক শক্তি মানে অ্যাটমিক এনার্জি। ঠিক আছে, তো এবার আমরা আসবো, প্রথম আসবো যান্ত্রিক শক্তি। আমরা এর আগে যেটা দেখলাম, এক নম্বর যেটা দেখছো তোমরা যান্ত্রিক শক্তি মানে মেকানিক্যাল এনার্জি, সেটাই আমরা আলোচনা করব। তো যান্ত্রিক শক্তি কাকে বলে? প্রথম কথা, না কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতি বা এই তিনটি কারণের জন্য যে কার্যকরী সামর্থ্য অর্জন করে তাকে বলছে যান্ত্রিক শক্তি। মানে গতি হোক, স্থিতি হোক, তার যে অবস্থান, আকৃতি, এগুলোর জন্য যে কার্যকরী সামর্থ্য অর্জন করছে সেটাকে বলছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি আমাদের কয় প্রকার? প্রথম হচ্ছে স্থিতিশক্তি, যাকে বলছে পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তি যাকে বলছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো দু প্রকার আমাদের শক্তি আছে, আমরা দুটো সম্বন্ধে একটু ডিটেল আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথম কথা হচ্ছে গতিশক্তি। গতিশক্তির নামটা শুনে আশা করি বুঝতে পারছো যে শক্তিটা কী। গতি মানে একটা গতি টাইপের কোনো থাকবে, স্থিতি মানে স্থিতি অবস্থান এরকম কিছু থাকবে, যার স্থির অবস্থা থাকবে। তো অবস্থানগুলো তোমরা বুঝতে পারছো, অবস্থান অনুযায়ী কী হবে। তো প্রথম কথা আসছে আমরা গতিশক্তি। প্রথম কথা, তো গতিশক্তি কী না, কোনো বস্তু যদি তার গতির জন্য যে শক্তি, গতি অবস্থার জন্য আমাদের যে কার্যকর যে সামর্থ্য, সেটা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, তো গতিশক্তির আমাদের মেন হচ্ছে যেটা, গতিশক্তির সংজ্ঞা কোথাও জিজ্ঞাসা করবে না, তোমার কোনো ডেফিনেশন কোথাও আসবে না। গতিশক্তি থেকে শুধু নিউমেরিক্যাল আসে, সেই ফর্মুলাটা কি আমাদেরকে জানতে হবে। গতিশক্তি যাকে বলছে আমরা, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। বেসিক্যালি আমাদের এই ফর্মুলাটা থেকে অঙ্ক আসে, আমাদের ডেফিনেশন কোথাও জিজ্ঞাসা করে না, এই ফর্মুলাটা থেকে অঙ্ক আসে। এখান থেকে কী কী ডাউট থাকে আমি সেটাও বলে দেবো তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে এমটা কি, এমটা হচ্ছে ভর, বস্তুর ভর, আর ভি হচ্ছে বেগ। আমাদের যে নিউমেরিক্যালগুলো দেওয়া থাকে পরীক্ষায়, যেগুলো দেয় সাধারণত তোমাদের ভর দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে, শুধু গতিশক্তি জিজ্ঞাসা করবে, এর বেশি কিছু থাকবে না। ডাইরেক্ট ফর্মুলা পাঞ্চ করে তোমাদের হয়ে যাবে। সেখানে কিন্তু ইউনিটটা তোমরা মাস্ট মাথায় রাখবে। গতিশক্তি ওখানে কিন্তু ইউনিটটা কিন্তু অনেক সময় অপশান থাকবে, দুটো অপশান কিন্তু সেম সেম থাকবে, কিন্তু সেখানে ইউনিট একটাতে আলাদা থাকবে আর একটায় অন্য থাকবে। সবসময় আমাদেরকে অপশানগুলো ক্লিক মানে দেখে পরে কিন্তু তোমরা রাইট অ্যান্সার করবে। দুটো অপশান কিন্তু একই রকম থাকবে, সেখানে একটা থাকবে ইউনিট আলাদা থাকবে, সেইখানে এইটাই সাধারণত ভুল করে বেশি। আর ডাটা তোমার দেওয়াই থাকবে, শুধু ফর্মুলা, বেসিক ফর্মুলাটা দিলেই হয়ে যাবে গতিশক্তির ফর্মুলা, আর কিছু নেই। তো গতিশক্তির আমরা কিছু এক্সাম্পল দেখব গতিশক্তির, যেটা হচ্ছে দেখো, বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি কাচের জানলায় ভেদ করে। ঠিক আছে, কিন্তু গুলিটিকে কাচের গায়ে ঠেকিয়ে রাখলে গুলি কাচ ভেদ করে যেতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে গতির জন্য কিছু কার্য করার সামর্থ্য অর্জন করে। মানে অর্থাৎ কি, অর্থাৎ যদি দূর থেকে তুমি একটা গুলি ছোড়ো, তাহলে কি হবে, কাঁচটা ভেদ করে চলে যায়।
কিন্তু যদি সামনে কাচের সাথে ঠেকিয়ে তুমি যদি গুলি করো তাহলে যায় না। কারণ কি, মানে বন্দুকটা যদি আমি আগের থেকে দূর থেকে গুলি মারছি, তাহলে আমাদের যে গুলিটা কি একটা বেগে তো বেরিয়ে যাবে এখান থেকে, তো একটা বেগ পাচ্ছে। এই বেগের জন্য কী হবে, এই বেগের জন্য কি কাচের গায়ে একটা জোরে ও যে বলটা প্রয়োগ করছে, যে ফোর্সটা, সেটার জন্য ভেদ করে বেরিয়ে যেতে পারছে, কারণ ও আগের থেকে একটা বেগ নিয়ে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নৌকার পাল তোলা থাকলে প্রবাহমান বায়ু নৌকাকে এগিয়ে যেতে পারে। বায়ু এই কার্য করার শক্তি পায় তার গতির জন্য। ঠিক আছে, পালতোলা যে নৌকাগুলো থাকে, এই যে গতি একটা শক্তি পাচ্ছে, সেই জন্য নৌকাগুলো এগোতে পারছে। তারপর দেখো, লং জাম্প নেওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে লাফ দিলে দূর লাফানো যায় না, বেশি দূর লাফানো যায় না, কিন্তু দূর থেকে যদি দৌড়ে তুমি লাফ দাও, একটা মানে আগের থেকে যদি একটা স্টেপ নিয়ে আসো, একটা গতির জন্য কিন্তু তুমি একটু বেশি ঝাঁপাতে পারবে। সেই জন্য যারা লং জাম্প বা হাই জাম্প, তারা একটু দূর থেকে আগে দৌড়ে আসে, নিজেকে মানে গতির মধ্যে আনে, তারপর সেখান থেকে ঝাঁপ দেয়। তারপর দেখো, পেরেক দেওয়ালে পুঁততে গেলে হাতুড়িটি শুধু পেরেকের মাথায় ঠেকিয়ে রাখলে হয় না, তাকে কি করা হয়, দূর থেকে একটা তীব্র বেগে আঘাত করা হয়, যাতে কি একটা গতির জন্য সে একটা ফোর্সটা একটু বেশি পায়। সেই জন্য কি হয় না, পেরেকটা দেওয়ালে গায়ে কিন্তু পুঁতে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গতিশক্তির কিছু উদাহরণ। নেক্সট টপিক দেখো, আমাদের নেক্সট টপিক হচ্ছে গতিশক্তি আর ভরবেগের একটা একটা আমাদের সম্পর্ক কি, এই সম্পর্ক ধরে কিন্তু আমাদের নিউমেরিক্যাল কোশ্চেনও আসে, যেটা হচ্ছে দেখো, যদি ইউবেগ একটা গতিশীল থাকে এম ভরবিশিষ্ট বস্তুর, যদি পি ভরবেগ যদি পি হয়, ভরবেগটা সাধারণত পি দিয়ে এখানে ডিনোট করে, তাহলে পি সমান ভর ইন্টু, দেখো ভরবেগ মানে কি, ভরবেগ মানে পি, পি সমান ভর ইন্টু বেগ, তাই তো। তার ডেফিনেশনেই বলছে ভরবেগ মানে ভর আর বেগের সমন্বয়, তাহলে ভরবেগ এ হচ্ছে আমাদের ভরবেগ। এবার বস্তুর গতিশক্তির আমরা জানি কি, হাফ এম ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার বলতে পারো। তাহলে এখানে যে এম ভি বা এম ইউ যেটা আছে, সেখান থেকে আমরা যদি আর একটা এম গুণ করি, তাহলে নিচেও একটা আমি এম গুণ করতে পারবো, মানে কাটাকাটি করার জন্য এটা। তাহলে এম ভি মানে হচ্ছে কি, এম ভি এর এম স্কোয়ার ভি স্কোয়ার মানে আমি লিখতে পারি যে ওটার মানে লিখতে পারি এম ভি তার হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার মানে কি, এটার মানেই হচ্ছে যে পি, তাহলে পি এটার মানে হচ্ছে পি স্কোয়ার, সেটা আমরা লিখেছি পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এখানে এই একটা সম্পর্ক, মানে গতিশক্তি মানে হচ্ছে ই সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, বা পি স্কোয়ার সমান হতে পারে 2me, বা পি সমান বলতে পারো √2me। যে কোনো একটা সম্পর্ক মাথায় রাখলেই তোমাদের এখানে সম্পর্কটা ডাইরেক্ট যে কোশ্চেনটা দেবে এখান থেকে পুরোটাই কিন্তু নিউমেরিক্যাল থাকবে। এখানে সম্পর্কটাও কখনো ফর্মুলাটা যেটা আছে আমাদের, সেটাও জিজ্ঞাসা করতে পারে, বা নিউমেরিক্যাল দেবে এখান থেকে, এর থেকে কোনো ডেফিনেশন জিজ্ঞাসা করে না। ঠিক আছে, নেক্সট টপিক দেখো, নেক্সট টপিক হচ্ছে আমাদের স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি, বুঝতে পারছো, স্থিতিশক্তি মানে স্থির। ঠিক আছে, তো কোনো বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির দরুন কার্যকর যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। অর্থাৎ মানে কীরকম, মানে যদি কোনো একটা বস্তুকে স্থির অবস্থায় রাখা হয়, তারপর সেটাকে যদি মানে কার্য করা হয় তার উপরে, তাহলে সেটাকে আমরা কী বলবো, স্থিতিশক্তি বলবো। ঠিক আছে, এটা আরও বেশ বুঝতে পারবে, আমি কিছু এক্সাম্পল যদি দিই তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলটা কি, দেখো প্রধানত জলের স্থিতিশক্তি ব্যয় করে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। কোনো উঁচু জায়গায় নদীকে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়, এই জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। ঠিক আছে, তো আমরা যখন বাঁধ দিই এরকম, তো সেটাকে উপর থেকে ফেলা হয়। ঠিক আছে, একটা টারবাইনের মধ্যে ফেলা হয়, একটা টারবাইন থাকে যেটার মধ্যে আমাদের কি থাকে, বাটি শেপের কিছু বাটি শেপের জিনিস থাকে যেটাকে, ঠিক আছে, সেটা এখন মোটামুটি অনেকে হয়তো বুঝতে পারে, অনেকে বুঝতে পারবে না। সেটা টারবাইনে নজল থাকে, নজলের মাধ্যমে সেটাকে তীব্র গতিতে ফেলা হয়। সেটা আমি আর যাচ্ছি না পুরোটা, ওটা একটা পুরোটা অন্য একটা মেকানিজম পড়ে যাচ্ছে, সেটা আমি আর বলছি না। তো এখানে আমি যেটা বলতে চাইছি, এখানে যে জলটা সঞ্চিত রাখা হয় সেটা একটা স্থিতিশক্তির মতো কাজ করে। তারপর এই যে স্থিতিশক্তিটা, সেটাকে যখন উপর থেকে ফেলা হয়, তাহলে তার একটা গতি পেয়ে যায়। তাহলে এই স্থিতিশক্তিটাকে আমরা কাজে লাগাচ্ছি এইভাবে, কারণ তার মধ্যে একটা ওয়েট কাজ করছে, একটা স্থির অবস্থায় আছে, সেটাকে যখন ফেলছি তার মধ্যে একটা গতি পাচ্ছি, এখানে উপর থেকে যখন ফেলা হচ্ছে সেটাকে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা স্থিতিশক্তির উদাহরণ। আরেকটা আমরা এক্সাম্পল দেখব, যেটা দেখো, ঘড়িতে যখন দম দেওয়া হয় তখন কী করা হয়, ঘড়িতে আশা করি মানে এখন এই ঘড়িগুলো নেই, দম দেওয়া ঘড়িগুলো, এগুলো পুরনো যদি কারোর থেকে থাকে বাড়িতে, তাহলে বুঝতে পারবে দম দেওয়ার যে ঘড়িগুলো, সেখানে একটা স্প্রিংয়ের মতো থাকে, একটা স্প্রিং দেওয়া থাকে। তো ওইটাকে একটা দম দেওয়ার মতো থাকে বাইরে একটা,
দম দিয়ে 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 সেটাকে দম দিয়ে রাখা হয়, তারপর সেটা ঘড়িটা চলে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা মানে আমাদের কি যে স্প্রিং দেওয়া যে ঘড়িগুলো সেগুলো কিন্তু স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত রাখা হয়, তারপর সেই স্থিতিশক্তিটাকে কাজে লাগানো হয়, ওইটা কাজে লাগিয়ে ঘড়িটা আমাদের চলতে থাকে, আমাদের একটা মেকানিজম থাকে ওখানে ভেতরে, ঠিক আছে। তো আমাদের স্থিতিশক্তি কাজে লাগিয়ে এভাবে করা হয়। তারপরে আরেকটা বেস্ট এক্সাম্পল হচ্ছে দেখো ধনুকটা যদি আমাদের মানে স্ট্রেট থাকে তাহলে কিন্তু কি হয়, আমরা কিছু মানে তীর যখন ছুটতে পারি না, কিন্তু ধনুকটাকে যখন আমরা কার্ভ করছি সেটাকে কার্ভ করে যখন টানছি সেটা তখন কিন্তু হয় মানে আমরা একটা স্থিতিশক্তিটা গতি গতি মানে আমরা স্থির অবস্থার জন্য কিন্তু একটা কার্যকর একটা সামর্থ্য পাচ্ছি। এই যে আমাদের দড়িটা আছে, ঠিক আছে, তখন আমরা কী করছি, একটা টানছি, টেনে কিছুক্ষণ রাখবো, সেটা কার্ভ করার জন্য কিন্তু আমরা একটা স্থিতিশক্তিটাকে আমরা কিন্তু কাজে লাগাবো, ঠিক আছে। নেক্সট আমাদের যে টপিক হচ্ছে কি, যে আমাদের স্থিতিশক্তির যে ফর্মুলা, তার আগে আমি ফর্মুলাটা একবার বলে দিতে চাই। স্থিতিশক্তি মানে কী হচ্ছে, ফর্মুলা হচ্ছে এম জি আর এইচ, ঠিক আছে। এম জি এইচ, এম মানে হচ্ছে ভর, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। আমাদের যখন এই বাঁধের যখন এরকম যখন জলটা আমরা সঞ্চয় করে রাখছি, একটা উচ্চতা থাকছে, একটা হাইট থাকছে আমাদের, যেটাকে এইচ বলছে আমাদের, সেই উচ্চতাটাকে আমরা এখানে কাজ মানে যেটাকে বলছে আর কি, তাহলে এম জি ইন্টু এইচ, ঠিক আছে। এখানে জি এর মানটা তোমাদের দেওয়া থাকবে পরীক্ষায়, অথবা যদি না দেওয়া থাকে তাহলে আমরা এসআই পদ্ধতিতে 9.81 নেব মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আমরা অভিকর্ষ ত্বরণের মানটা নেব সেখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে নিউমেরিক্যাল আসে তোমাদের, এখান থেকে অন্য কিছু আসে না, এমজিএইচ ফর্মুলা বসিয়ে দিলেই তোমাদের নিউমেরিক্যালগুলো। এবার এখান থেকে অনেক সময় মানে জি এর মান পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে, সেটা আমি যখন নিউমেরিক্যাল করাবো তখন বলে দেবো। কোনো একটা বস্তুকে যখন উপর দিকে ছুটবে তখন কী পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে বা কতটা যেতে পারবে, সেই টাইপের নিউমেরিক্যালও আসে, ঠিক আছে। তো দেখো তারপরে যেটা আরেকটা মানে ফাইনাল যেটা এই চ্যাপ্টারে বাকি রয়েছে, সেটা একটু বলবো। এর একটু ফাইনাল রয়েছে যেটা কি, শক্তি সংরক্ষণ সূত্রটা আমাদের জানা দরকার, যেটা হচ্ছে শক্তিকে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংস করা যায় না। কি এই বিশ্বব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক। সৃষ্টির আদিতে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। অর্থাৎ কি, মানে আমাদের যে শক্তি আগে যা ছিল সেটাও আছে, কিন্তু শুধু কি হয়, স্থিতিশক্তি থেকে বা গতিশক্তি থেকে, মানে অর্থাৎ একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। যেরকম একটা আমি যদি এক্সাম্পল বলি, যখন তোমরা গাড়ি চালাচ্ছ, মনে করো একটা গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, একটা গাড়ি যখন চালাচ্ছ একটা গতি তার থাকছে। এবার আমরা ব্রেক কষলাম, সেটাকে যদি ব্রেক কষি তাহলে মনে থাকবে তো, মানে একটা গতিশক্তি যাচ্ছিলো, সে তো একটা গতি নিয়ে যাচ্ছিলো, মানে একটা বেগ নিয়ে যদি যাচ্ছিলো তাহলে কী হচ্ছিলো, একটা শক্তি নিয়ে যাচ্ছিলো সে, কিন্তু যখন তুমি ব্রেক কষলে কিন্তু সে গাড়িটা থেমে গেলো, তাহলে শক্তির পরিমাণ তোমরা ভাববে যে এখানে কিন্তু গতিশক্তি জিরো হয়ে গেল। তার মানে তাহলে এখানে শক্তির পরিমাণ তো মানে আমাদের যে ফর্মুলাটা বা আমাদের যে শক্তি সংরক্ষণ সূত্র সেটা তাহলে কাজ করছে না। কিন্তু আমরা যেটা পড়লাম আর কি, একটা শক্তি থেকে অন্য শক্তি একটা রূপান্তর মানে করা যায়, অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে কিন্তু আমরা এখানে দেখবো যে স্থির শক্তি মানে যে গতিশক্তিটা ছিল সেটা কিন্তু স্থির চলে এলো, তাহলে এখানে একটা স্থির শক্তির ব্যাপার চলে এলো। আর একটা ঘর্ষণ বলের কাজ করছে এখানে, কারণ অপোজিট দিয়ে যখন আমরা ব্রেক কষবো তখন একটা ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ হবে তবেই তো গাড়িটা আমাদের দাঁড়াবে। যদি ঘর্ষণ বলটা না থাকে তাহলে কিন্তু গাড়িটা এগিয়ে যাবে, সেখানে কিন্তু দাঁড়াবে না। যদি দেখবে রোডের মধ্যে কোনো তেল ফেলে দেওয়া হয়, সেখানে কিন্তু আর কোনো ঘর্ষণ বল না থাকে, তখন কিন্তু গাড়ি দাঁড়ায় না সেখানে, ঠিক আছে। তো সেইটা এখানে শক্তিটা শুধু একটা শক্তি থেকে অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, এখানে কিন্তু শক্তির মানে সংরক্ষণ সূত্রে কিন্তু কোনো উল্লঙ্ঘন হয় না, ঠিক আছে। তো সেটাই এখানে বলছে, শক্তি সংরক্ষণ সূত্র শুধুমাত্র একটা শক্তি থেকে অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। শক্তির পরিমাণ কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। স্থিতি থেকে গতিতে হয়ে যাবে, গতি থেকে স্থির হয়ে যাবে, এরকম একটা শক্তিতে একটা শক্তির রূপান্তর হয়, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরের ক্লাসে আমি নিউমেরিক্যাল নিয়ে আসবো আর কিছু এমসিকিউ টাইপ করাবো এখান থেকে, যেগুলো মোটামুটি করা যায়, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমরা সবাই। আর যদি চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে।